হাল্লা বলে আমরা সেই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করি যা অত্যন্ত ঘটনা প্রবাহের সঙ্গে সমুচিত এবং তারই সঙ্গে সাম্প্রতিক রাজনৈতিক এবং সামাজিক প্রেক্ষাপট। আজ যে বিষয় হাল্লা বল আপনাদের সামনে আমরা তুলে ধরতে চলেছি, আজ অনেকগুলি বিষয়ের মধ্যে দুটি বিষয় আপনাদের সামনে আমরা তুলে ধরতে চলেছি। আমরা দেখিয়ে নেব যে বিষয় নিয়ে আমরা হাল্লা বল করবো, আমরা দেখাবো অর্থাৎ জীবন কৃষ্ণের বিপুল টাকার উৎস সন্ধানে ইডি, এ নিয়ে কোথায় কোথায় প্রশ্ন উঠছে আপনাদের সামনে আমরা তুলে ধরবো, সঙ্গে আলোচনা। এরই সঙ্গে আমরা যা নিয়ে আমরা আলোচনা করব, মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিযায়ী কটাক্ষর প্রধানমন্ত্রীকে। আপনারা জানেন যে তার এই বক্তব্য কেন এই কটাক্ষের বিষয়ে চলে এলো, অবশ্যই করে আলোচনা করবো আমাদের অতিথিদের সঙ্গে। অতিথিদের সঙ্গে আলোচনা করার আগে প্রথমে যে বিষয়ের কথা তুলে ধরলাম, অর্থাৎ জীবন কৃষ্ণের এই বিপুল পরিমাণের সম্পত্তির উৎস, শুরু তাই নয়, রেড চার্টের প্রসঙ্গ চলে আসছে। কোথায় দেখো, ষড়যন্ত্র করছে বিজেপি চক্রান্ত শিকার সহযোগিতা করছে কোন চক্রান্ত শিকার। নিয়োগ দুর্নীতি মামলায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আতশ কাচের তলায় বড়োয়ার তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণ সাহা। ইতিমধ্যেই তার ব্যাংক অ্যাকাউন্ট সংক্রান্ত একাধিক নথি হাতে পেয়েছেন ইডি আধিকারিকরা, আর সেখানেই রয়েছে লক্ষ লক্ষ টাকা। কিন্তু কোথা থেকে এলো সেই টাকা, তারই তথ্য তলাশ করছেন ইডি আধিকারিকরা। অভিযোগ, চাকরি পাইয়ে দেওয়ার নামে চাকরি প্রার্থীদের থেকে লক্ষ লক্ষ টাকা নিয়েছিলেন জীবন কৃষ্ণ সাহা। প্রায় 46 লক্ষ টাকার হিসেব ইডির তরফে আদালতে তুলে ধরা হয়। তাতে দেখা যাচ্ছে সঞ্জিত মণ্ডল নামে এক ব্যক্তি 2 দফায় 5 লক্ষ টাকা দিয়েছিলেন জীবন কৃষ্ণ সাহার একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের অ্যাকাউন্টে। এছাড়াও 6.5 লক্ষ টাকা সঞ্জিত নগদে দিয়েছিলেন জীবন কৃষ্ণকে। অন্যদিকে দীপক দাস নামে এক ব্যক্তি চাকরি পাওয়ার জন্য জীবন কৃষ্ণকে দিয়েছিলেন 12 লক্ষ টাকা। তবে চাকরি দিতে না পারায় তাকে 5 লক্ষ টাকা ফেরত দেন জীবন কৃষ্ণ। এছাড়াও তালিকায় নাম রয়েছে নবীন মণ্ডল, রানা মণ্ডল, অমিত বিশ্বাস এবং প্রণয়েশ চন্দ্র মণ্ডলের। ইতিমধ্যেই সিএনএর হাতে এসে পৌঁছেছে এক ভাইরাল ভিডিওর সত্যতা যদিও যাচাই করেনি সিএন, যেখানে এক চাকরি প্রার্থীকে জীবনের কাছ থেকে টাকা ফেরত চাইতে দেখা যাচ্ছে। ইডি সূত্রে খবর, তৃণমূল বিধায়ক হওয়ার আগে চাকরি বিক্রির এজেন্ট হিসেবে কাজ করতেন জীবন কৃষ্ণ সাহা। পরে নিজেই তৈরি করে ফেলেন চাকরি বিক্রির নেটওয়ার্ক। অভিযোগ, এই এজেন্টদের মাধ্যমে চাকরি প্রার্থীদের থেকে টাকা পৌঁছতো জীবন কৃষ্ণ সাহার কাছে। ইডির তদন্তে জীবনের মূল এজেন্ট হিসেবে নাম উঠে এসেছে কৌশিক ঘোষ, শেখ আলী ইমরান ও পিকে রায়। সূত্রের খবর, বিভিন্ন চাকরির ক্ষেত্রে জীবন তৈরি করেছিল রেড চার্ট। নবম দশমে চাকরির ক্ষেত্রে জীবন কৃষ্ণকে দিতে হতো 15 লক্ষ টাকা। একাদশ দ্বাদশে চাকরি পেতে গেলে দিতে হতো 20 লক্ষ টাকা। এছাড়া গ্রুপ সি বা গ্রুপ ডির চাকরির জন্য জীবন কৃষ্ণকে দিতে হতো 8 থেকে 10 লক্ষ টাকা। ইডি সূত্রে খবর, নবম, দশম ও একাদশ দ্বাদশে নিয়োগ দুর্নীতির টাকার অঙ্ক এই মুহূর্তে পৌঁছেছে 238 কোটি টাকায়। জানা গিয়েছে 2021-2022 সালে জীবন কৃষ্ণ সাহার বাবার ও স্ত্রীর অ্যাকাউন্টে নগদে 50 লক্ষ টাকা জমা পড়েছিল। অভিযোগ, নিয়োগ দুর্নীতির টাকায় ঘনিষ্ঠদের নামে নগদে জমি কিনে কালো টাকা সাদা করেছেন বড়োয়ার বিধায়ক। সূত্রের খবর, পিসি মায়ারানী সাহা সহ একাধিক আত্মীয় ও ঘনিষ্ঠদের নামে সম্পত্তি কিনেছেন জীবন কৃষ্ণ। নিয়োগ দুর্নীতির তদন্তে ইডির এই তৎপরতায় আগামী দিনে আর কি তথ্য উঠে আসে সেটাই এখন দেখার। ক্যামেরায় গোপাল সেনের সঙ্গে শুভজিৎ ও ভিক্টর বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, ক্যালকাটা নিউজ। এখনো পর্যন্ত যে তথ্য পাওয়া যাচ্ছে 238 কোটি টাকা। আমি জানি না অঙ্কটা কোথায় গিয়ে থামতে পারে। আর ঠিক এই প্রসঙ্গ নিয়ে আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে এই মুহূর্তে স্টুডিও রয়েছেন অতিথিরা। আমাদের সঙ্গে রয়েছেন বিজেপি নেতা তরুণজ্যোতি তিওয়ারি, তরুণজ্যোতি স্বাগত জানাচ্ছি। সঙ্গে রয়েছেন আমাদের সঙ্গে কংগ্রেস নেত্রী সুস্মিতা বিশ্বাস, সুস্মিতাদি স্বাগত জানাচ্ছি। এবং রয়েছে তৃণমূল কংগ্রেস নেতা কৃষাণু মিত্র। কৃষাণু, আপনাকেও স্বাগত জানাচ্ছি। প্রথমেই তরুণের কাছে আসবো। তরুণ, অঙ্কের বিষয়ে নিশ্চয়ই আরও বিস্তারিতভাবে আমরা জানার চেষ্টা করব, কিন্তু আমার প্রথম প্রশ্ন থাকবে রেড চার্ট। আমরা দেখে আসছি, আমরা তো মামলাগুলো করছি। যখন মামলাগুলো করছি প্রত্যেকটা তথ্য তো সামনে ফেলেছি কোর্টের, প্রত্যেকটা তথ্য তো কোর্টের সামনে এসছে। দেখো, একটা অদ্ভুত ব্যাপার দেখতে পাচ্ছি, এখানেও সেম মডেল, পিসি ভাইপো মডেল। যেখানেই পিসি ভাইপো সেখানেই দেখি ক্যাওস। তুমি বলার কে? একজন ছেলে তার বাবার নজরে যদি নিচে পড়ে যায়, তার মানে তাকে মানুষ বলে তুমি কি ধারণা করবে? তো বাবা বলছে ছেলে আমার চোর,
বাবা বলছে পিসির সাথে মিলে চুরি করেছে, তার সম্পর্কে আমি তুমি সার্টিফিকেট দেওয়ার কি? একটা অদ্ভুত জিনিস দেখো, ওই বল না, খাঁচ্ছিল তাঁতি তাঁত বনে, কাল হলো তার এড়ে গরু কিনে। মাস্টারমশাই ছিলেন তো, ছাত্র পড়াতেন, মাস্টারমশাই তাকে হয়ে গেলেন এজেন্ট। তৃণমূল দেখলো এই তো সুযোগ এসেছে, মানে প্রত্যেকটা দলে সেটা দুষ্কৃতি থাকে। তৃণমূল এমন একটা রাজনৈতিক দল যেটা খালি দুষ্কৃতীদের চোরদের নিয়েই তৈরি হয়েছে। একটা মাস রিক্রুটমেন্ট ড্রাইভ চলেছিল, একটা অ্যাডভার্টাইজমেন্ট হয়তো হয়েছিল, ওটা আমরা খেয়াল করিনি। অ্যাডভার্টাইজমেন্ট ছিল দুনিয়ার চোর এক হও, সেই দুনিয়ার চোর এক হয়ে তৃণমূল দলটা গঠন হয়েছে। এটা অদ্ভুত জিনিস। তুমি দেখো, এই তুমি পার্ট করে দিয়ে আসো, এই চাকরি বিক্রি, প্রাইমারি, আপার প্রাইমারি, 9, 10, 11, 12, গ্রুপ সি, গ্রুপ ডি, প্রত্যেকটা ক্ষেত্রে টাকার অঙ্ক এসেছে। জীবন কৃষ্ণর অ্যাকাউন্ট, প্রপার্টি, সম্পত্তি দেখছো। আচ্ছা তুমি বলো না আমাকে, জীবন কৃষ্ণকে মন্ত্রী রাজ্যের না তো, তিনি শিক্ষামন্ত্রী তাও না, তাহলে অ্যাপয়েন্টমেন্টগুলো কী করে হলো? পার্থবাবুর নামে নিশ্চয়ই চালাবেন, পার্থবাবু জেলে আছেন। আচ্ছা পার্থবাবু, তৃণমূল বলে যে রাজ্যে একটা শৌচাগার নির্মাণ থেকে ব্যাঘ্র শাবকের জন্ম পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রেরণায় হয়, সেই রাজ্যে চুরি কি তার অনুপ্রেরণা ছাড়া সম্ভব ছিল? 294টা কেন্দ্রে আমিই প্রার্থী, যিনি বলেছেন তিনি কি এর দায় নেবেন না? আমার কথা সিম্পল কোশ্চেন আছে দর্শকের জন্য, সাধারণ মানুষের জন্য। একটা চিঠি লেখা হয়েছিল, মানিক পার্থ যখন চুরি করছিল, মমতা বন্দ্যোপাধ্যায়কে অ্যাড্রেস করে, দিদি পার্থ এবং মানিক দুর্নীতি করছে, চুরি করছে। অদ্ভুতভাবে যে চিঠিটা অ্যাড্রেস করা ছিল মুখ্যমন্ত্রীকে, সেটা পাওয়া গেছিল পার্থর বাড়ি থেকে। কোনোভাবেই সম্ভব নয়। চিঠিটা কে দিয়েছিল? নিশ্চয়ই মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছিলেন। বলে ভাই তুই চুরি করছিস কর, 25-75টা মেনটেন করিস, কিন্তু বাইরে বেরোচ্ছে কেন? 9, 10, 11, 12 তোমার মনে আছে? 9, 10, 11, 12-এ ছাত্রছাত্রীরা 2019 সালে রাস্তায় আন্দোলন করছে। আমাদের একটা বোন প্রেগনেন্ট ছিল, সে তার মিসক্যারেজ হয়ে গেল, পাশে আহারে বাংলা, তৃণমূল নেতাগুলো গিয়ে চস্য করে খেয়ে আসছে, ওখানে কেউ যায়নি। ভোটের সময় মুখ্যমন্ত্রী গেলেন, বলে ভোটটা মিটে যাক, আমি ব্যবস্থা করে দিচ্ছি, একটা উপদেষ্টা কমিটি অ্যাপয়েন্ট করছি। সেই উপদেষ্টা কমিটি পুরো জেলে গেল, তারাও চোর বেরোলো। পার্থকে দায়িত্ব দিল, পার্থ চোর বেরোলো। তো পুরো জিনিসটা মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণা ছাড়া কি হয়? দেখো একটুখানি আটকাচ্ছি, পরপর অভিযোগ করা হয়েছে আমাদের সঙ্গে তৃণমূল কংগ্রেস। 10টা সেকেন্ড নেবো, শেষ করে দাও জাস্ট। দেখো, চাল চুরি, ট্রিপল চুরি, এগুলো একটা আসপেক্ট। চাকরি চুরি মানে কি জানো তো? চাকরি চুরি মানে স্বপ্ন চুরি। স্বপ্ন খালি মেধাবী ছাত্রছাত্রীর নয়, যারা এই গরিব মানুষের ছেলেরা স্কুলে পড়ে, সাধারণ স্কুলে যাবে, শিক্ষকরা যারা থাকবে, শিক্ষকদের যোগ্যতা থাকবে না, কারণ টাকা দিয়ে পাওয়া শিক্ষক। A ফর অ্যাপেল, B ফর বড় অ্যাপেল পড়াবে। তো এইসব শিক্ষকরা শিক্ষা দিলে প্রজন্মের পর প্রজন্ম শেষ হয়ে যাচ্ছে, দায় তৃণমূল কংগ্রেসের নয়। কৃষাণু, পর অভিযোগ করা হচ্ছে ইতিমধ্যেই তরুণজ্যোতি তিওয়ারির বক্তব্য এবং অভিযোগ, কি বলবেন? এগুলো অভিযোগ ছিল? আমি তো ভাবলাম কোনো নাটক মঞ্চস্থ হচ্ছে। যাই হোক, অভিযোগ তো একটা অন্যতম রাজনৈতিক হাতিয়ারে পরিণত হয়েছে বিগত 10-11 বছরে, বিশেষ করে 2019-এর পর থেকে তো আমরা সারা ভারত জুড়ে দেখছি। আচ্ছা, এই দিল্লিতে এসএসসি স্টুডেন্ট এবং তাদের শিক্ষকরা বিশাল প্রদর্শন করছেন, তারা বিক্ষোভ দেখাচ্ছেন, এবং দিল্লি পুলিশ, অমিত শাহ পুলিশ তাদেরকে বেধড়ক মার মারছে, জেলে টেনে টেনে নিয়ে যাচ্ছে। যদিও মানে গদি মিডিয়া দেখাচ্ছে না, কিন্তু সোশ্যাল মিডিয়াতে আমরা সব ভিডিও ফুটেজ পাচ্ছি, তাদের বিবৃতিও পাচ্ছি। সেটা কেন হচ্ছে বলুন তো? এই যে এনইটিতে যে জাল ধরা পড়লো, যে দুর্নীতি ধরা পড়লো, যে প্রশ্নপত্র ফাঁস হয়ে গেছিল, তারপরে তো সুপ্রিম কোর্ট বললো যে কিছু মানুষের জন্য প্রশ্নপত্র ফাঁস হলে পুরো পরীক্ষাটা বাতিল করা যাবে না। আবার পশ্চিমবাংলায় এসে আবার সেই এজলাসে মাপকাঠিটা আলাদা হয়ে গেল। আর এই প্রশ্নপত্র ফাঁসের দুর্নীতি তো সারা ভারত জুড়ে হচ্ছে, যেখানেই বিজেপি সেখানেই নিয়োগ, সেখানেই প্রশ্নপত্র ফাঁস। এমনকি কেরালাতে তো কোয়েশ্চেনও এই মার্কশিটও ফাঁস হয়ে গেছে। তো এখন বিষয়টা হচ্ছে যে প্রধানমন্ত্রী 9 বছর আগে নিজের দেখানো ডিগ্রি সার্বজনিক করে এখন বলছেন কাউকে ডিগ্রি দেখাবো না। তারা এইসব নথি টথি কোথা থেকে পাচ্ছে? আচ্ছা, যে এতক্ষণ ধরে শুনলাম এ চোর ও চোর, তাহলে এই চোরটা এজলাসে স্ট্যাম্প মেরে কোর্ট থেকে বলাতে পারছেন না কেন? কোর্ট কেন এখনো অবধি বললো না? এতদিন ধরে পার্থ চট্টোপাধ্যায় জেলে, এ জেলে, ও জেলে, জেলে নয় বুঝলাম, তাহলে এরা যে চোর সেটা কোর্টে কেন আপনি এস্টাবলিশ করতে পারছেন না? আর এই যে 200 কোটি টাকা, 250 কোটি টাকার সম্পত্তি, এ তো একজন, আমার মনে আছে কি যেন নাম ছিল, অনুব্রত মণ্ডলের বডিগার্ড,
সে তার কি নামটা আমি এখন ভুলে যাচ্ছি, তার নাকি 300, 350, 400 কোটি টাকার সম্পত্তি পাওয়া গেছিল। তাই নিয়ে কত এজলাস বসেছে, কত সান্ধ্যকালীন এরকম খাপ পঞ্চায়েত বসেছে, তাতে হয়েছে যে তার এত কোটি টাকা সম্পত্তি, সে নাকি কয়লার খনি কিনে ফেলেছে, অমুক কিনে ফেলেছে, সে বিমানে করে যাতায়াত করেছে, কত কি দেখলাম। তারপরে জানা গেল লোকটার 18 লক্ষ টাকার সম্পত্তি, তার মধ্যে 8 লাখ টাকা নাকি লোন আছে। তো তাই এই তো আমাদের এই সূত্রের মারফত যে তথ্য ইডি, সিবিআই, আইটি বানা যায়, ওই জন্য এখন সারা দেশ এবং বাংলা জুড়ে একটা কথা, একটা প্রবাদ প্রচলন আছে, বিজেপির 3 জামাই, আইটি, ইডি, সিবিআই। আর এই তো এখন তো সবকিছু ফাঁস হয়ে যাচ্ছে। মানুষ তো বলেছে ধরা পড়েছে ভুঁইফোর, গদি ছাড়ো করছো। তো এইগুলো তো এখন বারবার দেখছি আমরা, এইগুলো নতুন কিছু নয়। না, কিন্তু কৃষাণু, আমার প্রশ্ন ছিল যে এই পরিমাণে রেড চার্টের প্রসঙ্গ চলে আসছে এবং তারই সঙ্গে এত টাকার বিষয়ে চলে আসছে, সেই কারণেই কিন্তু এই প্রশ্নটা তুলেছিলাম। আমি আসবো, একটু প্লিজ সঙ্গে থাকার অনুরোধ করব। সুস্মিতাদি কি বলবেন, মানে রেড চার্টের প্রসঙ্গ চলে আসছে, সঙ্গে এই টাকার উৎস নিয়ে প্রশ্ন, যদিও বিজেপির সরকার এবং অন্যান্য রাজ্যে যেখানে বিজেপি রয়েছে সেখানে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ কৃষাণু করেছেন। সুস্মিতাদি। শিলাজিৎ, আমার মনে হয় তুমি এবং আমি এবং তরুণজ্যোতি, আমরা 3 জন যারা স্টুডিওতে আছি, কৃষাণুদা বাইরে থেকে আছে, আমার মনে হয় আমরা দীর্ঘদিন ধরে এই একটা টপিকের উপরে আমরা বিভিন্ন রকম প্যানেল করে যাচ্ছি এবং দীর্ঘদিন ধরে এই ছেলে মেয়েগুলো রাস্তায় বসে আছে, তাদের কিন্তু কোনো সমাধান হয়নি, তারা কিন্তু এখনও চাকরি পায়নি। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে, আজকে হঠাৎ করে দেখলাম যে ঠিক যেই ইলেকশনের মুখে আসলো, 26-এ ইলেকশন, ঠিক আবার হঠাৎ করে চাগাত দিল। এই জীবনকৃষ্ণ সাহা যখন পাঁচিল টপকে পালিয়েছিল, এই জীবনকৃষ্ণ সাহা যখন পুকুরে তার মোবাইলগুলো ছুঁড়ে ফেলে দিয়েছিল, তখন তো সেই বিচার ব্যবস্থাটা টোটাল আমরা দেখলাম বিচার করতে করতে মানে একটা মানে তদন্ত করতে করতে তদন্তগুলো থেমে গেল, তদন্তগুলো টোটালি থেমে গেল। তুমি যদি একটা সাইক্লিক আকারে দেখো, তাপস মণ্ডল, কুন্তল, শান্তনু, এই সাইডে সুবীরেশ ভট্টাচার্য, মানিক ভট্টাচার্য, শান্তিময় গঙ্গোপাধ্যায়, টোটাল একটা সাইক্লিক ওয়েতে তুমি দেখো যারা মানে অফিসার র্যাঙ্কে রয়েছে এবং যারা এজেন্ট রয়েছে, কিংবা যারা তৃণমূল দলের নেতা হিসাবে এজেন্ট, মানে নেতা এজেন্ট, আর আবার এর নেতাদেরও আবার এজেন্ট আছে। তা এই যে টোটাল যে সাইক্লিক ওয়েতে আমি যদি প্রত্যেকের নাম ধরে ধরে বলতে থাকি, তাহলে তো নামের শেষ হবে না, আমার টাইম শেষ হয়ে যাবে। তাই এবার বিষয়টা হচ্ছে, এই জায়গায় তদন্তগুলো তো হচ্ছিল, হতে হতে থেমে গেল, ঠিক নারদা সারদার মতো। আজকে হঠাৎ করে 26-এর আগে আবার এই 238 কোটি টাকার এই কথা উঠে আসলো। আজকে আবার তিনি ওই পাঁচিল টপকে পালালেন না, এবার নর্দমায় গিয়ে পড়লেন। তা এই নর্দমা, পাঁচিল, পুকুর, এই কি প্রত্যেকটা ইলেকশনের আগে চলতে থাকবে? আসলে মেন ব্যাপারটা হচ্ছে, ওই যে এইমাত্র কৃষাণুদা বলল, চোর এস্টাবলিশ তো হচ্ছে না। আরে চোর এস্টাবলিশ হবেও না কৃষাণুদা, আপনাদের চিন্তা নেই। আপনারা প্রত্যেকটা ভোটের আগে আপনারা এবং বিজেপি আপনারা বাইনারি তৈরি করবেন, তার জন্য আপনারা একে অপরের বিরুদ্ধে চিৎকার করবেন, আপনারা চিৎকার করবেন এবং মানুষকে বোকা বানাবেন, এবং ছেলেমেয়েগুলো রাস্তায় চিরদিন যারা বসে আছে তারা বসেই থাকবে। আমার শুধু একটা আমি কথা বলতে পারি, সোমা দাস, যেই মেয়েটি ব্লাড ক্যান্সার যেই মেয়েটি, সেই মেয়েটি অন্তত চাকরি পেয়েছে, সেই মেয়েটি অন্তত চাকরি করছে। আর বাকিরা যেভাবে আজকে মানে টেট থেকে শুরু করে, টেটে 32,000-এ আবার চাকরি যাবে, দেখো আজকে 26,000, 32,000, এরপরে এরা বলবে, তৃণমূল বলবে চিৎকার করে, আমাদের তো মানুষ ভোট দিয়ে জেতাচ্ছে। হ্যাঁ, ভোট দিয়ে জেতাচ্ছে প্রান্তিক স্তরের মানুষ, যেই প্রান্তিক স্তরের মানুষরা বুঝছে না যে 26,000 কারা রাস্তায় বসে আছে, কোথায় দুর্নীতি হচ্ছে, কোথায় সন্ত্রাস। সুস্মিতাদি, একটুখানি আটকাচ্ছি হচ্ছে, প্রত্যেকের কাছে আসবো এবং আমাদের সঙ্গে আলোচনায় অংশগ্রহণ করেছেন সিপিএম নেতা সায়ন বন্দ্যোপাধ্যায়। সায়ন, স্বাগত জানাচ্ছি। সায়ন, অবশ্যই করে আসবো আলোচনায়। সিপিএম নেতা সায়ন বন্দ্যোপাধ্যায়। সায়ন, পরপর অভিযোগ, তদন্ত যদিও চলছে, কিন্তু সেই জায়গায় দুটো প্রসঙ্গ আমি খুব ছোট ছোট করে বোঝার চেষ্টা করব তোমার সঙ্গে কথা বলে। 1, রেড চার্টের অভিযোগ চলে আসছে। 2, বিপুল টাকা, তার উৎসর সন্ধান এখনো পর্যন্ত পাওয়া যায়নি। সায়ন। শিলাদিত্য, আমার কথা কি স্পষ্ট শোনা যাচ্ছে? একদম সায়ন। শিলাদিত্যদা, প্রথম কথা হচ্ছে যে তৃণমূল প্রথমে মানতে না চাইলেও আমরা দীর্ঘদিন ধরে
শিক্ষক নিয়োগ দুর্নীতির ক্ষেত্রে বিশেষত এসএসসি এবং টেট আমরা বামপন্থীরা সিপিআইএম প্রথম থেকে বলে এসছি যে রাজ্যের বুকে একটা প্রাতিষ্ঠানিক দুর্নীতি হয়েছে এবং যে দুর্নীতি সরকার দ্বারা স্বীকৃত দুর্নীতি এবং প্রতিষ্ঠান এই দুর্নীতিকে প্রমোট করেছে। আমলা থেকে শুরু করে মন্ত্রী এবং তৃণমূল কংগ্রেসের দলের একদম নিচুতলার লোকজন টাকা কালেক্ট করেছে, নেতা থেকে শুরু করে একদম ছোট কর্মী সবাই মিলে একসাথেই দুর্নীতিতে জড়িয়ে পড়েছে। শিলাদিত্যদা, তুমি যদি খুব স্পষ্টভাবে দেখো, আমরা যে কথা বারবার বলে এসেছি, ধরো এই যে বিধায়কের কথা বলা হচ্ছে জীবনকৃষ্ণ সাহা, জীবনকৃষ্ণ সাহা আগেও গ্রেপ্তার হয়েছিলেন, এখন গ্রেপ্তার হয়েছে। কত লক্ষ টাকার এই মুহূর্তে ইডি যে ট্রানজাকশন ধরে জীবনকৃষ্ণ সাহাকে গ্রেপ্তার করেছে, সেই ট্রানজাকশনের পরিমাণ হচ্ছে 46 লক্ষ টাকা, 46 লাখ। কিন্তু তুমি যদি শিক্ষক নিয়োগ দুর্নীতির হিউজ পরিমাণ টাকাটা দেখো, তা কয়েক হাজার কোটি টাকার সমান, কয়েকশো কোটি, কয়েক হাজার কোটি টাকার সমান, যার একটা অংশ আমরা পার্থ চ্যাটার্জির বান্ধবীর ফ্ল্যাটে দেখেছিলাম। আমরা বলছি জীবনকৃষ্ণ সাহারা এজেন্ট হিসেবে কাজ করেছেন, জীবনকৃষ্ণ সাহারা টাকা তুলেছেন, এটা পশ্চিমবাংলার বুকে মানুষ জেনে গেছে। কিন্তু ইডি আর সিবিআই বাজারে বেরিয়েছিল থলে নিয়ে বড় মাছ কিনবে বলে, বড় মাছ ধরবে বলে। প্রতিবার চুনোপুটি নিয়ে এসে কি প্রমাণ করতে চাইছে? আমি তোমাদেরকে দুটো তথ্য খালি তোমার দর্শকদেরকে আমাদের তরফ থেকে জানাতে চাই। আজ থেকে 1.5 বছর আগে কালীঘাটের কাকু, যে কালীঘাটের কাকু নিয়ে গোটা বাংলায় হইচই হয়ে গেছিল, সেই কালীঘাটের কাকুর যে ভয়েস স্যাম্পেল, গলার যে কণ্ঠস্বরের নমুনা, সেই নমুনা সিবিআই গ্রহণ করেছিল। সেই সময়তে নমুনা গ্রহণ করবার পরে বারংবার সেই সময় বিচারপতি অমৃতা সিনহা যে মামলা শুনছিলেন, লিপস অ্যান্ড বাউন্সের নাম বারবার সামনে চলে আসছিল, যার কর্ণধার অভিষেক বন্দ্যোপাধ্যায়, ডায়মন্ড হারবারের সাংসদ, তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো। তাহলে আমাদের প্রশ্ন, পার্থ চ্যাটার্জির ওপরে ছিলেন মমতা ব্যানার্জি এবং স্বাভাবিকভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়, কিন্তু এই দুর্নীতির মাথা অবধি না গিয়ে এই বারবার জীবনকৃষ্ণ সাহা, কুন্তল ঘোষ, এইসব এই কচি কচি জিনিস ধরে কি প্রমাণ করতে চাইছে ইডি আর সিবিআই? প্রশ্ন তো এখানেই। বারবার করে আমরা যে কথা বলছি, দেখো আজকে টেট নিয়ে আলোচনা হচ্ছে, আমরা যদি খুব স্পষ্টভাবে দেখি, 26,000-এর যে প্যানেল এসএসসি, সেই প্যানেল বাতিল হয়ে গেছে কারণ দুর্নীতির অভিযোগের জন্য। অন্যদিকে পার্থ চট্টোপাধ্যায় মামলায় জামিন পেয়ে বসে আছে সুপ্রিম কোর্টে, যে কোনো দিন আর দুটো মামলায় জামিন পেলে তিনি একদম গর্বের সাথে বুক ফুলিয়ে বেরিয়ে আসবেন। আমরা বলছি কিসের তদন্ত, কার তদন্ত? রাজ্যের বুকে ইডি সিবিআই করছেটা কি? শুরু হয়েছিল সারদা রোজভ্যালি থেকে শুরু করে আজকে শিক্ষক নিয়োগ দুর্নীতি। পশ্চিমবাংলার বুকে এত হাজার হাজার কোটি টাকার দুর্নীতি হলো, আর পশ্চিমবাংলার বুকে এই ইডি সিবিআই বিজেপির বদান্যতায় সেটিং করে, বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের সাথে সেটিং করে একের পর এক মাথাকে ছেড়ে রেখে দিয়েছে যারা বাইরে ঘুরে। সায়ন, একটুখানি আটকাচ্ছি, সেটিং এর অভিযোগ তুমি করছো। সায়ন, তরুণ রয়েছে, তরুণের সঙ্গে আমরা কথা বলে নেবো, কিন্তু তার আগে জীবনকৃষ্ণ সাহা প্রসঙ্গ নিয়ে ইতিমধ্যেই দিলীপ ঘোষ এবং শ্রমিক ভট্টাচার্য তারা কে কি বলেছেন শোনাবো। সিবিআই যেরকম অ্যাক্টিভ হয়েছিল, সিবিআই এর কাছে যথেষ্ট ক্ষমতা নেই এগুলো করার, আমার মনে হচ্ছে সেই জন্যই ইডিকে লাগানো হয়েছে। ইডি যে কেসে হাত দিচ্ছে তার রেজাল্টও আসছে এবং তাদের কাছে যথেষ্ট লোকবল এবং আইনি খুব শক্তিও আছে, যেন ইডি যেভাবে অ্যাক্টিভ হয়েছে এবার সত্যি সত্যি দুর্নীতির উপরে খানিকটা অন্তপক্ষে শেকল লাগানো সম্ভব হবে। জীবনকৃষ্ণ নিয়ে মানুষের কোনো উৎসাহ নেই, ওটা একটা কমেডি শো। মানুষ আর ছোট মাছের কাঁটা বেছে খাবে না, মানুষ বড় রুই কাতলা চাইছে। আমরাও এই বিষয়ে হতাশ, আমরা বড় কাউকে দেখতে চাই। তরুণ আসবো প্লিজ, তার আগে একটুখানি কৃষাণুর প্রতিক্রিয়া নিতে হবে। কৃষাণু, শ্রমিক ভট্টাচার্যও বলছেন, সায়ন বন্দ্যোপাধ্যায় সিপিএম এর তরফ থেকে রয়েছেন, তিনিও বলছেন যে ছোট মাছ তারা দেখবেন না, বড় মাছ চাই, চুনোপুটিকে ধরে কিছু হবে না। সঙ্গে বলছেন ইডি সিবিআই কি বা করলো। কৃষাণু, আমি তো এটা তো প্রথম দিন থেকে আমরা বলছি যে বিষয়টা কোনো দুর্নীতির তদন্ত বা তার নিরিখে কে দুর্নীতি করেছে তাকে ধরার নয়, বিষয়টা হচ্ছে রাজনৈতিকভাবে ভোটে মোকাবিলা না করতে পারার হতাশা,
কোথাও বিজেপির সাথে ষাটঘাট করে এই রাম এবং বাম এজলাসে মিলে হাত ধরাধরি করে তারা একটা রায় করাতে চাইছে যে রাজনৈতিকভাবে পরাজিতকে আমরা সেটা ঘুরপথে যদি রাজনৈতিক একটু ফায়দা তোলা যায়। তো এটাই তো আমরা শুরুর দিন থেকে বলছি। আর দিলীপ বাবু আর শ্রমিক বাবু যা যা বললেন, দিলীপ বাবু বোধহয় অজ্ঞতা থেকে বলেছেন সিবিআই এবং ইডি সম্পূর্ণ ভিন্ন এবং তাদের যে ম্যান্ডেট এটাও একদমই ভিন্ন। সিবিআই হলে ইডি, ইডি হলে সিবিআই, এরকম হয় না। দুটোর ম্যান্ডেট দুটো একদম ভিন্ন ভিন্ন কেসে ব্যবহার করা হয়। উনি হয়তো অতটা জানেন না বলে বলেছেন। আর শ্রমিক বাবু তো ওই একই কথা বললেন যে উনাদের বিজেপি সমর্থকরা এই মানুষজনে সন্তুষ্ট না, তারা আরো বড় রাজনৈতিক প্রতিপক্ষকে কাঠগড়ায় দেখতে চাইছে। তো এটাই তো আমরা প্রথম দিন থেকে বলছি যে এটা কোনো দুর্নীতির তদন্ত না, এটা রাজনৈতিক প্রতিহিংসা পরায়ণতা হচ্ছে, তাই হচ্ছে। তরুণ, রাম এবং বাম এক হয়ে এই প্রসঙ্গ তুলছে, অভিযোগ করছেন কৃষাণ। আমি শুনলাম কৃষ্ণদার কথা, তোমাদের মনে করে যে কৃষ্ণদার শর্ট টাইম মেমোরি লস হয়েছে কিনা আমি জানি না। প্রত্যেকটা দুর্নীতির মামলার ক্ষেত্রে প্রথমে বলি 2018 সাল কৃষ্ণদা তখন অফিসিয়াল তৃণমূল জয়েন করেছে কিনা জানি না, সরি 2017 পর্যন্ত উনি বিজেপিতে ছিলেন, তারপর তৃণমূলে গেছেন। তো ওই সময় একটা জেনারেল কনসেন্ট থাকে সিবিআইকে দেওয়া। জেনারেল কনসেন্ট পশ্চিমবঙ্গ সরকার উইথড্র করে। জেনারেল কনসেন্টে কী হয়, সিবিআই যে কোনো মামলা রাজ্যের অনুমতি ছাড়া রাজ্যে তদন্ত করতে পারে। তো সিবিআই তারপর যে কটা মামলা হয়েছে পশ্চিমবঙ্গের বুকে, সিবিআই তদন্ত কী করে হয়েছে, কোর্টে গিয়ে হয়েছে। আচ্ছা কোর্টে কেন হয়েছে? কোর্টে প্রাইমা ফেসি দেখানো হয়েছে দুর্নীতি হচ্ছে, শাসক দলের যোগ আছে, মোটামুটি প্রাইমা ফেসি দেখার পর ফর ট্রান্সপারেন্সি দেওয়া হলো সিবিআইকে। তো ফার্স্ট প্রশ্ন, আমরা বলেছিলাম চাকরি চুরি করতে, আমরা বলেছিলাম বান্ধবীর খাটের তলায় টাকা রাখতে, আমরা বলেছিলাম মুখ্যমন্ত্রীকে উপদেষ্টা কমিটি গঠন করতে, আমরা বলেছিলাম চাকরি চুরির একটা শিল্প তৈরি করতে। আমাদের কথায় মুখ্যমন্ত্রী করেছিলেন কি? না তো। আগে দেখো, যখন সুদীপ্ত সেন, গৌতম কুণ্ডুরা বাইরে ছিল তখন ছবি টবি বিক্রি করে দল চলতো। তারা যাওয়ার পর আজকাল ছবি কেনার লোক নেই, চাকরি বিক্রি করে দলটা চলে। সত্যিটা মানতে শেখো। কৃষাণ, আমি যারা শেষ করে দাও, আমার শেষ হয়নি। আমি একবার রিঅ্যাকশন নিই, অভিযোগ, শায়নের অভিযোগ, সুস্মিতাদির অভিযোগ, তরুণজনী তিওয়ারির অভিযোগ। কৃষাণ, এখন ব্যাপারটা হচ্ছে যে তরুণের একটু ইয়েটা ঠিক করে দিই যে আমার রাজনৈতিক পথ কি হবে সেটা নিশ্চয়ই আমার সেই অধিকার আছে। আমি 2017 সালের 10ই ফেব্রুয়ারি বিজেপি ছেড়ে দিয়েছি, তারপরে রাজনীতি থেকেই বাইরে ছিলাম। 2020 সালের অগাস্ট মাসে আমি তৃণমূলে যুক্ত হয়েছি। কিন্তু যদি এটা ইম্পর্টেন্ট মনে হয়ে থাকে, অভিযোগগুলো যখন করছে, শুনে নাও না, যখন দুর্নীতির অভিযোগগুলো করছে, যেই দুর্নীতি, এই যে মন্ত্রিসভার যৌথ দায়িত্ব, তো তার অঙ্গ তো শুভেন্দু অধিকারী। যৌথ দায়িত্ব তো ফিরাদ হাকিম বলেছিল, আমি তোরাই বলেছিলাম। পার্থ যখন ধরা পড়লো যৌথ দায়িত্ব, কথাটা তো ফিরাদ হাকিম বলেছিল, অন্য কেউ তো বলেনি। তাহলে এটা তো শুভেন্দু অধিকারী, দাদা যৌথ দায়িত্বের কথা ফিরাদ হাকিম বলেছিল। আসলে আবার তুমি পরে যোগ করেছো তো, এর জন্য গোলমাল হয়ে যাচ্ছে দাদা। ওই নতুন মুসলমানের গরু খাওয়া বেশি কেস হয়ে গেছে এখানে। অভিযোগ করেছিলেন এবং সারা ভারতের প্রেক্ষাপট থেকে যদি দেখি তাহলে তো আরো মারাত্মক। 70,000 কোটি টাকা দুর্নীতিগ্রস্ত অজিত পাওয়ার তোমাদের প্রধানমন্ত্রী অভিযোগ করেছিল, তাকে নিয়ে সরকার বাচ্চা সবকিছু, তোমাদের শিক্ষা দুর্নীতির কাছে সবকিছু বাচ্চা। দাদা কাকে বলেছো? কোন সেক্টর বাকি রেখেছো যেখানে চুরি করোনি তোমরা? তৃণমূল মানে চোর, এটা আজকে প্রমাণিত সত্য। তৃণমূল এবং চোর সমার্থক শব্দ, এটা প্রমাণিত সত্য, এটা নিয়ে কেউ ডাউট করে না। দাদা একটা সিম্পল জিনিস আমি শেষ করে দিই। সায়ন যেটা বলছিল, সায়ন সেটিং বলছিল, আগে মনে করাই, জাস্টিস অমৃতা সেনার ঘরে একটা মামলা চলছিল, সেখানে লিপস অ্যান্ড বাউন্সের নাম এসেছিল, কালীঘাটের কাকুর ভয়েস স্যাম্পল টেস্ট হয়েছিল। সাবসিকুয়েন্টলি সেই মামলা, মানে রমেশ মালিকের মামলা, যে মামলা এত কিছু হচ্ছিল, যেটা সুপ্রিম কোর্টে স্টে হয়ে পড়ে আছে। এবার স্টেতে যারা আইনজীবী আছে, এখন আইনজীবী কার হয়ে লড়বে না লড়বে তার ব্যাপার অবভিয়াসলি। এবার কপিল সিব্বাল, মনু সিংভি কেন লড়ছে, দিদি যখন বলবে নিশ্চয়ই বলে দেবেন। আর সেটিং এর কথা এক্ষুনি সায়ন বলে দিল। আর সেটিং এর কথা যখন হচ্ছে তখন মনে হয় বেবি কো টিএমসি পছন্দ, জানো তো, নতুন একটা গান চলছে আমার কাছে, বেবি কো টিএমসি পছন্দ, ইন্ডিয়া অ্যালায়েন্স। তুমি কি শুধু বিজেপি দিদি নৈতিকতা থাকে, নৈতিকতা থাকে, বৃহত্তর রাজনৈতিক প্রেক্ষাপটে রাজনীতির প্রসঙ্গে অভিযোগ করছেন কৃষাণু, আর অপরদিকে রাজ্যের প্রসঙ্গে অভিযোগ চলে আসছে বারবার করে। অভিযোগ পাল্টা অভিযোগের দিকে কোথায় দাঁড়িয়ে রয়েছে অনেকগুলো বিষয়, জীবন কৃষ্ণ সাহা সহ সেই সমস্ত দিকে আমরা অবশ্যই আলোকপাত করব।
জীবন কৃষ্ণ সাহা নিয়ে পর পর অভিযোগ এবং প্রশ্ন অনেকগুলো ক্ষেত্রে উঠছে, অবশ্যই করে এ নিয়ে আলোচনা করব। এবং তারই সঙ্গে আপনারা জানেন ইতিমধ্যেই পরিযায়ী কটাক্ষ মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন। কেন, কি উদ্দেশ্যে, পাল্টা বক্তব্যই বা কি উঠে এসেছে দেখাবো। বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচন। ইতিমধ্যে ময়দানে নেমে সাংগঠনিক কাজ শুরু করেছে শাসক বিরোধী সকলেই। আসন্ন নির্বাচনকে পাখির চোখ করে এগোচ্ছে গেরুয়া শিবির। দফায় দফায় বঙ্গ সফরে আসছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সম্প্রতি দমদমের সভা থেকে তৃণমূল সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগকে সামনে এনে সুর চড়ান প্রধানমন্ত্রী। দলীয় কর্মী সমর্থকদের উজ্জীবিত করতে প্রধানমন্ত্রীর এই দাওয়ায় ভালোভাবে দেখছে না রাজ্যের শাসক শিবির। মঙ্গলবার বর্ধমানের সভা থেকে প্রধানমন্ত্রীর বঙ্গ সফর প্রসঙ্গে পরিযায়ী পাখি খোঁচা মুখ্যমন্ত্রীর। এদিন মুখ্যমন্ত্রী সাফ জানান, আমি চাই আপনি রোজ আসুন, কারণ সবই তো ফ্রি। অন্যদিকে মঙ্গলের সভা থেকে এসআইআর নিয়েও সুর চড়ান রাজ্যের প্রশাসনিক প্রধান। নির্বাচন কমিশনের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী বলেন, ভোট এলেই এনআরসি করতে হবে, নতুন করে নাম কাটতে হবে। দয়া করে বিজেপির ললিপপ হবেন না, দেশের মানুষ কিন্তু আপনাদের ক্ষমা করবে না। অনেক সালাম জানাই, প্লিজ দয়া করে বিজেপি ললিপপ হবেন না, তাহলে কিন্তু দেশের মানুষ ক্ষমা করবে না। যারা বাংলার ভোটার তাদের করতে দিন। প্রসঙ্গত বাংলার 4 আধিকারিকের বিরুদ্ধে পদক্ষেপ নিয়ে রাজ্য প্রশাসনের সঙ্গে সম্প্রতি চাপান উত্তর শুরু হয় নির্বাচন কমিশনের। পরবর্তীতে পদক্ষেপ করে নির্বাচন কমিশন। কমিশনের তলবে দিল্লি যেতে হয় মুখ্য সচিব মনোজ পন্তকে। আর তারপর গত 21শে আগস্ট ওই 4 আধিকারিককে সাসপেন্ড করে রাজ্য সরকার। এই প্রেক্ষাপটে নির্বাচন কমিশনের বিরুদ্ধে মুখ্যমন্ত্রীর এহেন মন্তব্য রাজ্য সরকারি কর্মচারীদের পাশে দাঁড়ানোর বার্তা হিসেবেই দেখছে রাজনৈতিক মহল। সব মিলিয়ে নির্বাচন যত সামনে আসছে ততই তপ্ত হচ্ছে বঙ্গের রাজনীতি। তার আঁচে সাধারণ মানুষের জীবনে কতটা প্রভাব পড়ে সেটাই এখন দেখার। ক্যালকাটা নিউজ। প্রধানমন্ত্রীকে পরিযায়ী কটাক্ষ, 3 জনের প্রতিক্রিয়া আগে নেব, তারপর কৃষ্ণনুর কাছে আসবো। তরুণ জ্যোতি। পশ্চিমবঙ্গে একটা আলাদা সংবিধান আছে নিশ্চয়ই, যেটার কপি আমাদের কাছে নেই। আমি অনুরোধ করব আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে সেই সংবিধানের একটা কপি আমাকে দিয়ে দেওয়ার জন্য। কারণ আর্টিকেল 19(1)D অনুযায়ী রাজ্যের যে কেউ যে কোনো প্রান্তে যে কোনো সময় যেতে পারে। মুখ্যমন্ত্রী যখন বলছেন পরিযায়ী, তখন নিশ্চয়ই আর নতুন সংবিধান হয়েছে পশ্চিমবঙ্গে, যেটা আমরা কেউ দেখিনি, দেখিয়ে দিক। আমি আবার বলছি, মুখ্যমন্ত্রীর মানে মেন্টাল যদি কিছু প্রবলেম থাকে, স্বাস্থ্যসাথী কার্ড দিয়ে চিকিৎসা করানো নেই। না তরুণজী, এটা অনুরোধ করব, ব্যক্তিগত কোনো জায়গা না। মুখ্যমন্ত্রী তোমারও মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী তোমারও প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী আমারও মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী আমারও প্রধানমন্ত্রী। প্লিজ তরুণজী, এই অনুরোধটা থাকবে প্রত্যেকের প্রতি। তাকে নিয়ে আমি চিন্তিত। তার বয়স হচ্ছে, বয়স হলে অনেক সময় অনেকে অনেক উল্টোপাল্টা কথা বলে। তিনি হয়তো ভাবতে মনে করেছেন যে আনসারুল্লাহ বাংলাকে যেমন পশ্চিমবঙ্গের জায়গা দিয়েছেন, জামাতে তিনি একটা জায়গা দিয়েছেন, তিনি মনে হয় ভাবতে শুরু করেছেন যে পশ্চিমবঙ্গ গ্রেটার বাংলাদেশের অংশ হয়ে গেছে। এর জন্য ভারতবর্ষের প্রধানমন্ত্রী পশ্চিমবঙ্গে পরিযায়ী হয়ে যায়। আর মুখ্যমন্ত্রী প্লিজ আসবে প্রত্যেকের একটুখানি প্রতিক্রিয়া নিনি। সায়ন, পরিযায়ী কটাক্ষ। সায়ন। শিলাদিত্যদা, প্রথম কথা হচ্ছে যে প্রতিবার ভোট আসলেই এই নাটক শুরু হয়ে যায়। আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এবং প্রধানমন্ত্রী একটা বাইনারি প্রচেষ্টা, বিজেপি তৃণমূল এদের দুজনের মধ্যে একটা কলতলার ঝগড়া এবং দুজনের মধ্যে ভোটটাকে সীমাবদ্ধ রাখবার জন্য আসলে এই নাটক। ওই কিছুদিন আগে শুভেন্দু অধিকারী বলেছেন না যে কোনো সিপিএম টিপিএম এর জায়গা না, হয় আপনি মমতার বিরুদ্ধে নয় আপনি মমতার পক্ষে। আপনার যদি মমতা বন্দ্যোপাধ্যায় বিরুদ্ধে ভোট দিতে হয় বিজেপিকে দিন, আর পক্ষে যদি দিতে হয় আপনার বিরোধ বিজেপি ছাড়া অন্য যাকে যদি ভোট দিতে হয় তাকে না দিয়ে আপনি কে মমতা ব্যানার্জিকে ভোট দিন। বাকি নাটক, এই নাটকে বাংলার মানুষের কোনো লাভ নেই, বেকার যুবকের কোনো লাভ নেই, যাদের চাকরি চুরি হয়েছে তাদের কোনো লাভ নেই, যারা কষ্টে আছে তাদের কোনো লাভ নেই, পরিযায়ী শ্রমিকদেরও কোনো লাভ নেই। আমরা যে কথা বলতে পারি, বিজেপি আর তৃণমূল একই মুদ্রার এপিঠ এবং ওপিঠ। সুস্মিতা দেব। শায়ন যে কথাটা বললো, আমি তো প্রথমেই সেই কথাটা বলেছি। তা যাই হোক, বিষয়টা হচ্ছে আমাদের মুখ্যমন্ত্রী বাইরে থেকে কেউ আসলে, বাইরে মানে অন্যান্য স্টেট থেকে কেউ আসলে, রাহুল গান্ধী আসলে রাহুল গান্ধীকে বলে বসন্তের কোকিল,
উনি এরকম ধরনের মন্তব্য করেন, উনি এরকম ধরনের মন্তব্যতে মানে অভ্যস্ত। কিন্তু আজকে যেই জিনিসটা সায়ন বললো, একদম আমি প্রথমেই বলেছি এই জিনিসটা, যে বাইনারি তৈরি করার যে প্রচেষ্টা, এটা তো তারা করেই যাচ্ছে। কিন্তু যেভাবে প্রধানমন্ত্রী আমাদের সবার প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী আমাদের সবার মুখ্যমন্ত্রী, সেখানে কিন্তু তার গায়ে তৃণমূল কিংবা তার গায়ে বিজেপি, আমার মনে হয় না সেই ট্যাগটা আমাদের সংবিধানে এরকম কোনো ট্যাগ দেওয়া আছে যে ট্যাগ থাকবে প্রধানমন্ত্রীর গায়ে কিংবা মুখ্যমন্ত্রীর গায়ে। যদিও তারা নিজেদেরকে রাতের রাজনৈতিক দল এবং তারা পুরো সম্পৃক্ত হয়ে গেছে, মানে এখন মিলেমিশে আর কি। তা যাই হোক, এবার সেই জায়গাটায় দাঁড়িয়ে আমাদের একটাই বক্তব্য, যে যে যার রাজনৈতিক চিন্তাধারা, তার চিন্তাধারা সে বলতেই পারে, আসতেই পারে, মিটিং করতেই পারে। সেখানে আমাদের লড়াই হবে ময়দানে, আমরা নৈতিকতার লড়াই লড়বো, আমরা নীতির লড়াই লড়বো। আমরা যে প্রধানমন্ত্রীর যে নীতির বিরুদ্ধে আমাদের লড়াই, তার বিরুদ্ধে লড়বো। আমরা SIR এর বিরুদ্ধে লড়বো, আমরা প্রধানমন্ত্রীর NRCর বিরুদ্ধে লড়বো, আমরা মুখ্যমন্ত্রীর দুর্নীতি সন্ত্রাসের বিরুদ্ধে লড়বো। আমরা আজকে এই চাকরিজীবী যারা রাস্তায় বসে আছে, চাকরি পাচ্ছে না, এই চাকরিহারাদের জন্য লড়বো। আমরা অভয়ার জন্য লড়বো। আমরা যে মনোজিৎ মিশ্রের মতো সমস্ত যেসব এলিমেন্টসরা ঘুরে বেড়াচ্ছে বাংলার বুকে, তারা যেভাবে মেয়েদের আজকে সম্মানহানি করছে, তাদের জন্য লড়বো। আমাদের লড়াইটা হবে সেই জায়গায়। আমরা কাউকে অন্যকে অ্যাটাক করে, আমার মনে হয় না সেই রাজনীতিটা সঠিক রাজনীতি। এবং মুখ্যমন্ত্রী এবং প্রধানমন্ত্রী যেটা করছেন, তারা শুধু বাইনারি তৈরি করার জন্যই করছে, যাতে CPM কংগ্রেস, ওই যে বলেন না CPM কংগ্রেস শূন্য হয়ে গেছে, তার কারণেই এই বাইনারিটা তৈরি হয়েছে। আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য তুলে ধরেছিলাম কিছুদিন আগে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এসেছিলেন। প্রধানমন্ত্রী তিনি ঠিক কি বলেছিলেন, অনেকগুলো বিষয়, তার মধ্যে একটি বিষয় তুলে ধরবো। भाजपा सरकार एक बहुत बड़ा एंटी करप्शन बिल लेकर आई है। मुख्यमंत्री, कोई मंत्री, प्रधानमंत्री अगर जेल चला जाए तो उसके लिए कोई कानून नहीं है। ये लोग इतने गिरे हैं कि जेल से भी सरकार चलाने की कोशिश कर रहे हैं। एक मंत्री, কৃষাণু প্রধানমন্ত্রী অভিযোগ করেছেন, জেল থেকেও এ রাজ্যের মন্ত্রীরা অনেকে নাকি সরকার চালানোর চেষ্টা করছেন, কি বলবেন? বিষয়টা প্রথমে বলে রাখি যে যেভাবে আমার নেত্রী, রাজ্যের মুখ্যমন্ত্রী সম্পর্কে এখানে কুরুচিকর মন্তব্য করা হলো, বিজেপির পক্ষ থেকে তার তীব্র নিন্দা জানাই। ভবিষ্যতে আশা করি আপনারা বাংলার রুচিশীল বাংলা সংস্কৃতির সাথে ওতপ্রোত যারা, তার সেরকম বক্তাই হয়তো ডাকবে, যারা বাংলা সংস্কৃতি বোঝে না, যারা মুখ্যমন্ত্রীর কাছ থেকেই শেখা। রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছ থেকেই শেখা। বহির্রাজ্যের যারা মানসিকতা দ্বারা যেসব রাজ্যতে এইসব সব রাজ্যের প্রতিনিধিদের যাতে আপনারা বিরত রাখবেন এখানে। আবার এখানে বলে রাখি একটা খুব ইম্পর্টেন্ট কথা, সেটা হচ্ছে যে একটু সংবিধান নিয়ে কিছু নীতিজ্ঞান শুনছিলাম। এখন বিষয়টা হলো যে পরিযায়ী বা মাইগ্রেটারি, এই কথাটা কোনো সংবিধান বহির্ভূত বা এটা কোনো বেআইনি কথা নয়। বেআইনি যদি আমরা বলতাম ওনার আশাটা বেআইনি, তখন সেটা অন্য বিষয় হতো। মাইগ্রেটারি রিপোর্ট ভারত সরকার প্রত্যেক বছর দেয় যে কত পপুলেশন, কারা মাইগ্রেটারি পপুলেশন, মাইগ্রেটারি লেবার, পরিযায়ী শ্রমিক, পরিযায়ী মানুষজন, এটা ভারত সরকার পরিসংখ্যান দেয়। তো পরিযায়ী কথাটা কবে থেকে সংবিধান বহির্ভূত হয়ে গেল? ওটাই বিজেপির যারা অপসংস্কৃতির দ্বারা প্রেরিত তাদের মানসিকতাতেই ওটা থাকে। এবং এখানে বলে বাংলা উর্দু পড়তে পড়তে বাংলা ভুলে গেছেন বলে বুঝতে পারেন না যে বাঁচতে চাই বিজেপি তাই, যেটা শুভেন্দু অধিকারী করেছেন, যেটা অজিত পাওয়ার করেছে। আজকে সারা দেশের যত দুর্নীতিগ্রস্ত লোক তারা বাঁচতে চায় বলে বিজেপি গেছে। আগামী দিন প্রধানমন্ত্রীর মানসিক মনোবাঞ্ছনা হয়তো কিছু থাকতে পারে, কেন কি অনেকেও চলে যাবে, অনেকেওকে আমরা আগামী দিন চলে যেতে দেখবো। যে লক্ষ লক্ষ কোটি টাকার, আজকে কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল রিপোর্ট এসছে উত্তরপ্রদেশে, কোটি কোটি টাকার খনন কেলেঙ্কারি হয়েছে। তো আজকে তো এগুলো প্রমাণিত হয়ে যায়। আমরা উত্তরপ্রদেশ থেকে একেবারে রাজ্যের নিরিখে আলোচনা করছি, আমরা অবশ্যই করে আলোচনা আসবো। সায়ন, আমি দেখতে পাচ্ছি তুমি হাত তুলেছো, তরুণও হাত তুলছে বারবার করে, আসবো প্রত্যেকের কাছে আলোচনায়।
এই সামগ্রিক বিষয় নিয়ে আলোচনা করছি। সায়ন এবং কৃষাণুকে একটুখানি আটকেছিলাম, আসবো। ইতিমধ্যে আপনারা জানেন 28শে আগস্ট আগামীকাল তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস, এবং সেই দিনে কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা হওয়া নিয়ে একটা প্রশ্ন এবং পাল্টা বক্তব্য চলে এসেছিল। এ নিয়ে আমরা কথা বলেছিলাম শান্তা দত্ত কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্যের সঙ্গে। কি বলেছেন শোনাবো। পরীক্ষা তাহলে হচ্ছে আগামীকাল? হ্যাঁ, অবশ্যই হচ্ছে। অনেক তো চাপ এসেছিল পরীক্ষা যাতে না নেওয়া হয়, এখনো পর্যন্ত চাপ আসছে। হ্যাঁ, তো আসলে সমস্যা হচ্ছে যে আমার কাছে পুরো ঘটনাটা অপ্রত্যাশিত। এরকম আনপ্রেসিডেন্টেড ইনসিডেন্ট হতে পারে। সরকার থেকে চিঠি দিয়ে ফেলা হলো, মুখে রিকোয়েস্ট, তারপরে চিঠি। তার আগে ছাত্ররা এসে আটকে রেখেছিল 8:30 পর্যন্ত। তো আমরা মানে অবাক হয়ে যাচ্ছি, হ্যাঁ, যে মানে পার্টি আটকে রাখছে আর পরের দিন সরকার চিঠি দিচ্ছে। সরকার আর পার্টিকে আমি একটু চট করে প্রতিক্রিয়া নিয়ে নেওয়ার চেষ্টা করবো। প্রথমে কৃষাণু মিত্রের কাছে। কৃষাণু, কি বলবেন? আগামীকাল পরীক্ষা তার নির্ধারিত পথেই হবে, অপরদিকে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস। আমি জানি না সায়ন কি বলবে, তবে এই যে প্রবণতাটা, এই যে কার ইঙ্গিতে এগুলো করা হচ্ছে, এটা সবাই জানে, এর মধ্যে কোনো রাগ ঢাক নেই। তো এই যে মানসিকতাটা ছাত্র রাজনীতির উপরে যে এইভাবে একটা অ্যাটাক করা হলো, এটা যে কোনো দলের ক্ষেত্রে যদি হয়ে থাকে সেটা কখনো সমর্থনযোগ্য নয়। আজকে একটা ছাত্র সংগঠনের পূর্ব ঘোষিত প্রোগ্রাম, এত বড় একটা রাজ্যের এত বড় দল, তার ছাত্র সংগঠনের উনি কি করে ওই দিনটা রাখছেন এবং তারপরে গায়ের জোরে বলে যাচ্ছেন অবশ্যই পরীক্ষা হবে। প্লিজ আমি একটুখানি আটকে, আমার সময় সংক্ষিপ্ত, প্রত্যেকের প্রতিক্রিয়া দিতে হবে। কৃষাণু প্লিজ আমি আবার আসার চেষ্টা করবো, প্লিজ একটু রিকোয়েস্ট করছি। আসবো প্লিজ। সায়ন রয়েছে। সায়ন যেহেতু কৃষাণু বলেছে, সায়ন কি বলবে শুনি প্লিজ এর প্রসঙ্গে। শিলাদিত্যদা, আমি কৃষাণুদার কথার সাথে সহমত হতে পারতাম এই মর্মে যদি দেখতাম যে রাজ্য সরকার ছাত্র ভোটটাকে বন্ধ করে দেয়। যে রাজ্যের সরকার ছাত্র সংসদ নির্বাচন বন্ধ করে দেয়, সেই রাজ্যের সরকারের প্রতিনিধি বা সেই রাজ্যের সরকারের শাসক দলের নেতা যদি ছাত্রদের রাজনীতির অধিকারকে নিয়ে ন্যাকা কান্না কাঁদে, তা নিয়ে হাসিই লাগে। তৃণমূল ছাত্র পরিষদ হোক বা যে কোনো রাজনৈতিক যে কোনো ছাত্র সংগঠন হোক, তাদের কর্মসূচির জন্য বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা বন্ধ হয়ে যাবে? ইয়ার কি হচ্ছে নাকি? এমনি তো রাজ্যের শিক্ষা দপ্তরটাকে লাটে তুলে দিয়েছে, রাজ্যের শিক্ষা দীক্ষা বলে আর কিছু নেই। সেই বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা হবে, তার জন্য নাকি ছাত্র কাদের একটা মিটিং আছে, সেটাকে নাকি পাল্টে দিতে হবে। আর তৃণমূল ছাত্র পরিষদ, আগামীকাল তৃণমূল ছাত্র পরিষদের মঞ্চের দিকে তাকাবেন, যদি 100টা নেতা থেকে থাকে তার মধ্যে 5টা হয়তো ছাত্র, বাকি 95টা ছাত্রছাত্রী নয়। এটা ছাত্রছাত্রী কে? এটা তৃণমূল ছাত্র পরিষদের নেতা কে? এটা তৃণমূল ছাত্র পরিষদের নেতাই সাউথ ক্যালকাটা ল কলেজের ওই যে ধর্ষকটা, যে ইউনিয়ন রুমের মধ্যে এই সমস্ত অসভ্যতামি করেছে। তাই আমরা বলছি বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে যে বলিষ্ঠ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে তাকে আমরা সমর্থন করছি। শায়ন প্লিজ সঙ্গে থাকো, আমি একটু প্রতিক্রিয়া নিই। শায়ন প্লিজ সুস্মিতা দি শায়ন প্লিজ। প্রথমত হচ্ছে কালকে টিএমসিপির ছাত্র পরিষদের মানে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসই না, প্রতিষ্ঠা দিবস হচ্ছে ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এই কালকের দিনটা মহাজাতি সদন আমাদের খুব নস্টালজিক একটা বিষয়, যেখানে প্রিয়দা, সোমেনদা, সুব্রত মুখার্জি এদের সেই জুটি, সেই মানে তিনজনের ছাত্র পরিষদ এবং তৃণমূল ছাত্র পরিষদ না, তৃণমূল ছাত্র পরিষদের কোনো অস্তিত্ব, তৃণমূল ছাত্র পরিষদের জন্ম কাল তো তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস, ছাত্র পরিষদটা তো অস্বীকার করা হচ্ছে না। ফ্ল্যাগটা পর্যন্ত চুরি করেছে, দিন চুরি করছে, ফ্ল্যাগ চুরি করছে, স্লোগান চুরি করছে, শিক্ষার প্রগতি, সংঘবদ্ধ জীবন, দেশপ্রেম, বৃহত্তর ছাত্র রাজনীতির আলোচনায় এই মুহূর্তে ঢোকার সময় অভাবে সম্মান দেয়। একটু তরুণ প্লিজ সুস্মিতা একটা কথা শুধু বলতে চাই, সুস্মিতা আমার সময় চুরি হয়ে যাচ্ছে, প্লিজ সুস্মিতা তরুণ প্লিজ। আচ্ছা প্লিজ তরুণ, আমার নাম সুস্মিতা। পরীক্ষা বন্ধের দেখো, রাজ্য তৃণমূলকে ধন্যবাদ। আমরা চাল চুরি, ট্রিপল চুরি শুনেছিলাম, এই প্রতিষ্ঠা দিবস চুরি তৃণমূল না হলে জানতেই পারতাম না। 21শে জুলাইও চুরির দিন, এই 28শে আগস্টও চুরির দিন। আচ্ছা, তৃণমূল ছাত্র পরিষদ প্রেসিডেন্টের নাম কি? তৃণাঙ্কুর ভট্টাচার্য তো, মানে ওই তৃণাঙ্কুর তো যার নামে জিটিএ নিয়োগ দুর্নীতির মামলা কলকাতা হাইকোর্টে চলছে।
মানে শিক্ষা দপ্তর অভিযোগ করেছে আসলে ব্যাপার শিক্ষা ফিক্ষা দিয়ে হবে কি, পরীক্ষা দিয়ে কি হবে, ওদেরকে চাল চুরি ত্রিপল চুরি এগুলোই আছে, পড়াশোনা করে কি লাভ, লাটে তুলে দাও। তরুণ আমাদের স্পেসিফিক বক্তব্য ছিল যে কলকাতা বিশ্ববিদ্যালয়কে অনুরোধ করা আমি তাই তো বলছি তুলে দাও, বিশ্ববিদ্যালয় রেখে কি হবে? যে রাজ্য শাসন করে তৃণমূল কংগ্রেস, যে রাজ্য শিক্ষা চাকরি বিক্রি হয়, যে রাজ্যে রেশন বিক্রি হয়, সেই রাজ্যে বিশ্ববিদ্যালয়ের কি কাজ আছে? একটুখানি আটকাচ্ছি। তৃণমূল ছাত্র পরিষদের আর এক নেতা অভিরূপ চক্রবর্তী কি বলেছেন শোনাবো। কলকাতা বিশ্ববিদ্যালয় এত বড় বেহায়া আমি জীবনে দেখিনি। আজ 28 আগস্টে পরীক্ষা ফেলে দিয়েছে। আমি ওনার শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছিলাম, তিনি বলছেন নিচে কয়েকজন আমার শিক্ষাগত যোগ্যতা নিয়ে ঘেউ ঘেউ করছে। শান্তা দেবী বেশি কথা বলবেন না, আমাদের ঘেউ ঘেউ নিয়ে কথা বলবেন না। আমাদেরকে যদি ঘেউ ঘেউ বলেন, আপনি রাজ্যপালের কাছে কতবার মেউ মেউ করেছেন সেটা আমরা তুলে ধরবো। কোন গন্ডায় 28 আগস্টের পরে জবাব দেব, ইঞ্চিতে বুঝে নেব। চানু ইতিমধ্যেই তৃণমূল ছাত্র পরিষদের আর এক নেতা অভিরূপ চক্রবর্তী বলছেন যে ইঞ্চিতে বুঝে নেব, কড়ায় গন্ডায় হিসেব দেব। কৃষাণ এই বিষয়ে নিশ্চয়ই দল বা ছাত্র পরিষদ পক্ষ থেকে বক্তব্য দেওয়া হবে, কিন্তু একটা জিনিস বলতে পারি যে আমরাও আমাদের ছাত্র রাজনীতি থেকে নিজেদের রাজনীতির জীবন শুরু করেছি। ছাত্র রাজনীতিতে অনেক কিছু একটা ব্যাপার থাকে, তাতে যেটা মেন স্ট্রিম পলিটিক্সে যেই ছাড়টা থাকে না, ছাত্র রাজনীতিতে সেই ছাড়টা থাকে, সে যে কোনো দল করতে পারে। আর এখানে অনেকগুলো বক্তব্য রাখা হলো। একটা মনে করিয়ে দিই, তৃণমূল ছাত্র পরিষদের প্রাক্তন সভাপতির বর্তমান সভাপতির নাম নেওয়া হলো, প্রাক্তন সভাপতির নাম হচ্ছে শঙ্কুদেব পণ্ডা। যারা জানেন না তাদের জ্ঞাতার্থে বলে দিলাম। ঠিক এই জায়গাতেই শায়নের কাছে প্রশ্ন, ইঞ্চিতে দেখে নেওয়ার বিষয়, জাস্ট একটা শব্দে শায়ন। তৃণমূল ছাত্র পরিষদ এই ভাষায় কথা বলবে সে তো স্বাভাবিক। অনুব্রত মণ্ডলরা যে ভাষায় কথা বলে, তারপরে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পিঠ চাপড়ে দেয় অনুব্রত মণ্ডলের। রাজ্যের তৃণমূল ছাত্র পরিষদের বাচ্চা ছেলেগুলো এর চেয়ে বেশি আর কি শিখবে? একটা শব্দে তরুণ প্লিজ, একটা শব্দে। ঝাড় তার তেমন বাস, যেমন মুখ্যমন্ত্রীর ভাষা, যেমন তৃণমূল অন্য নেতা নেত্রীর ভাষা, তেমন ছাত্র পরিষদের ভাষা। কালকে বলেছিলাম তৃণমূল ছাত্র পরিষদ মারতে জানে, এক্স্যাক্টলি খুনি, ওরা মারতে জানে, টাকা মারতে জানে, চাকরি মারতে জানে। সময় শেষ। সুস্মিতাদি জাস্ট এক লাইনে। ভাবে ইউনিভার্সিটির পরীক্ষার সাথে আপোষ করেননি, ঠিক করেছেন। তার কারণ ইউনিভার্সিটির পরীক্ষাটা অনেক বেশি প্রায়োরিটি রাখে। সুতরাং একটা রাজনৈতিক প্রোগ্রামের জন্য কোনো ইউনিভার্সিটির পরীক্ষা বাতিল করা যাবে না, কারণ পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থাটা এরা পুরো শিখে তুলে দিয়েছে। আপনাদের সবাইকে ধন্যবাদ আমাদের সঙ্গে হাল্লা বলে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য। অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়োপযোগী তিনটে বিষয় আমরা সবার চেষ্টা করলাম এবং তারই সঙ্গে প্রশ্ন তুললাম, কেন, কোথায়, কবে। কিন্তু আমরা কোনোভাবে দ্বন্দ্ব চাইছি না, এর মিটমাট এবং সমাধান যাতে হয় এবং তারই সঙ্গে প্রশ্নের উত্তর যাতে পাওয়া যায়, তার জন্য আমরাও চেষ্টা করছি। আপনাদের সবাইকে ধন্যবাদ আমাদের সঙ্গে এই আলোচনায় অংশগ্রহণ করার জন্য। হাল্লা বল আজকের মতো এ পর্যন্তই। নিচ্ছি ছোট্ট একটা বিরতি, আর অন্যান্য খবরের জন্য চোখ থাকুক ক্যালকাটা নিউজের সঙ্গে থাকবেন।